শিকদার এন্টারপ্রাইজের সুবিশাল ভবনে শিকদার জাভেদ ইকবাল এই সুসজ্জিত ব্যক্তিগত কক্ষটি তখন এক চরম ভারাক্রান্ত আর অস্বস্তিকর বাতাসে থমথম করছে। রুমের অবস্থা করুণ। ঘরের এক কোণে দাঁড়িয়ে আনিকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর শিরিনা বেগম তাকে শক্ত করে জাপটে ধরে রেখে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন। অন্যদিকে সুমনা বেগম কোনো প্রকার লজ্জা শরমের তোয়াক্কা না করে সরাসরি জাভেদ ইকবাল সাহেবের পায়ের উপর পড়ে মেঝেতে উপুর হয়ে বসে আছেন। ওনার কান্নাকাটি আর আহাজারিতে তখন ঘরের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। সুমনা বেগম হাঁপাতে হাঁপাতে জাভেদ সাহেবের পা চেপে ধরে আকুতি জানাচ্ছেন, ভাই, আমার আরমানটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। এবারকার মতো আমার ছেলেটাকে মাফ করে দাও ভাই। ও বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে। সুমনা বেজা চোখে পাশে দাঁড়িয়ে থাকা আনিকার দিকে ইঙ্গিত করে কাতর গলায় আবার বলে উঠলেন, একবার অন্তত ওই মেয়েটার কথা ভাবুন ভাই। ওদের সদ্য বিয়ে হয়েছে, নতুন সংসার। আমার ছেলেটা যদি এভাবে হাজতের অন্ধকার কুঠুরিতে পচে মরে, তবে যে মেয়েটার জীবনটাই বরবাদ হয়ে যাবে। ওর মুখের দিকে তাকিয়ে হলেও একবার ক্ষমা করে দিন। জাভেদ ইকবাল শিকদার সাহেব সম্পূর্ণ চুপচাপে লিভলোরিং চেয়ারে বসে সবটা শুনছিলেন। ওনার চোখের সামনে বসা এই মানুষগুলোর নাটকীয় কান্না আর আহাজারি তিনি কোনো প্রকার আবেগ ছাড়া প্রত্যক্ষ করছিলেন। হ্যাঁ, আজ থেকে মাত্র এক সপ্তাহ আগে ওই পরিবারের মানুষগুলোর চোখে এক ফোঁটা পানি তিনি দেখতেন, তবে বিচলিত হয়ে ওরা যা চাইতো তাই এনে হাজির করতেন। কিন্তু আজ ওনার হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতির ছোঁয়া জাগল না। ওনার চোখ দুটো কেবল বরফের মতো শীতল। একসময় জাভেদ ইকবাল সাহেব ধীরে সুস্থে নিজের পাটা সজোরে টান দিয়ে সুমনা বেগমের শক্ত হাত থেকে ছাড়িয়ে নিলেন। তারপর গম্ভীর ও নিচু গলায় বলে উঠলেন, আমার পা ছেড়ে কথা বলো সুমনা। আর কেন তোমরা এখানে এসে মায়া কান্না জুড়েছ আমি জানি, কিন্তু যা সিদ্ধান্ত নেওয়া তা আমি ইতিমধ্যেই নিয়ে ফেলেছি। এই মরা কান্না কেঁদে আর কোনো লাভ হবে না। সুমনা বেগম এবার আরও জোরে হাউমাউ করে কেঁদে উঠলেন। পরম মমতার বান ধরে বলে উঠলেন, আপনি আমার বড় ভাই। আপনি ছাড়া এই দুনিয়ায় আমাদের আর কে আছে বলুন? আপনি যদি এভাবে আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেন, তবে আমরা কার কাছে যাব ভাই? সুমনার এই ন্যাক্কারজনক নাটকে জাভেদ সাহেবের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম তাচ্ছিল্যের হাসি। তিনি তীক্ষ্ণ গলায় বললেন, ঠিকই বলেছ, আমি তোমার ভাই। কিন্তু সুমনা, তুমি কখনো আমার বোন হয়ে উঠতে পারোনি, না অতীতে পেরেছ আর না কোনোদিন পারবে। তাই অযথা সময় নষ্ট না করে এখান থেকে চলে যাও। সুমনা বেগম এবার বুঝতে পারলেন কেবল কান্নায় কাজ হবে না। তিনি চট করে পেছনে ফিরে আনিকার দিকে 170 ইশারা করলেন। অতঃপর ইশারা পাওয়া মাত্রই আনিকা দ্রুত পায়ে এগিয়ে এলো। সে এক লহমায় ইকবাল সাহেবের সামনে হাঁটু গেড়ে বসে মিনতি মাখানো গলায় বলল, আঙ্কেল, আমি তো সবসময় আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, আমার সব ইচ্ছা পূরণ করেছেন। শেষবারের মতো আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে আঙ্কেল। আরমানকে প্লিজ ক্ষমা করে দিন। আমার জীবনটা এভাবে তছনছ হতে দেবেন না। এবার ইকবাল সাহেবের সহ্যের বাঁধ ভেঙে গেল। তিনি অত্যন্ত শান্ত কিন্তু ফলার মতো ধারালো গলায় বলে উঠলেন, আমার নিজের মেয়েটার জীবন তছনছ করে তার সমস্ত স্বপ্ন আর আত্মসম্মান নিজের পায়ের নিচে ফেঁসে দিয়ে আজ তুমি আমার কাছে এসে নিজের জীবনের ভিক্ষা চাইছো আনিকা? এখন আমি যদি বলি তোমাদের কারণে হারিয়ে যাও আমার মেয়ের সেই হাসি, আনন্দ আর সুন্দর দিনগুলো ফিরিয়ে দাও, পারবে ফিরিয়ে দিতে? কথাটা শুনে পেছন থেকে শিরিনা বেগম আর থাকতে না পেরে বলে উঠলেন, ইকবাল ভাই, যা হওয়া তা হয়েই গেছে। পুরনো কথা ধরে রেখে কী লাভ বলুন? ওরা বয়সের দোষে ভুল একটা করে ফেলেছে। বড় বড় মানুষ হিসেবে মাফ করে দেন না ওদের। ইকবাল সাহেব এবার চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। ওনার চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। এটা কোনো বয়সের দোষের কথা করা সামান্য ভুল নয় শিরিনা, এটা ছিল জেনে বুঝে ঠান্ডা মাথায় করা বিষাক্ত চক্রান্ত। অতঃপর তিনি মাটিতে বসে থাকা সুমনা বেগমের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তোর স্বামী যখন দুটো বাচ্চা সহ তোকে রাস্তায় ফেলে ছেড়ে চলে গিয়েছিল, তখন কার কাছে এসে আশ্রয় পেয়েছিলি তুই? এই আমার কাছে। কি দেইনি তোদের? থাকার জন্য মাথা গোজার ঠাঁই দিয়েছি, সমাজে মাথা তুলে চলার স্ট্যাটাস দিয়েছি, এমনকি সবচেয়ে বড় কথা, আমার নিজের শিকদার
টাইটেলটা পর্যন্ত তোর দুটো ছেলে মেয়ের সাথেই জুড়ে দিয়েছি, আর সেই ছেলে কিনা দিন শেষে আমারই পিঠে ছুরি মারলো। ক্ষমা করো ভাই, ক্ষমা করো। মেঝেতে বসে সুমনা বেগম আবারও অশ্রুপাত করে শেষবারের মতো আকুতি জানাতে গেলেন। পুরো ঘরে তখন একদম বন্ধ থমথমে পরিস্থিতি। ঠিক সেই মুহূর্তে টেবিলের উপর রাখা ইকবাল সাহেবের মোবাইলটি উচ্চ শব্দে বেজে উঠল। ইকবাল সাহেব ভারী নিঃশ্বাস ফেলে ফোনটি হাতে নিলেন। স্ক্রিনে ফুটে উঠেছে মেহু নামটা। তিনি সাথে সাথে কলটি রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ভেসে এলো মেহুলের সে বরফ শীতল শান্ত কণ্ঠস্বর। শেষবারের মতো ওই বেইমান আর প্রতারকগুলোর কথা মেনে নাও বাবা, ছেড়ে দাও ওদের। মেহুলের এই অপ্রত্যাশিত কথা ইকবাল সাহেব ভীষণ অবাক হলেন। তিনি বুঝতে পারলেন না যে মেয়ে এত লড়াই করে আজ আরমানকে হাজতে পুরল, সে কেন হঠাৎ ওকে ছাড়তে বলছে। কিন্তু তিনি এও জানেন তার মেয়ে মেহুল কখনো কোনো কারণ ছাড়া বা কোনো সুদূর প্রসারী ছাল ছাড়া একটা পাও ফেলে না। অতঃপর ইকবাল সাহেব ফোনটি কান থেকে নামালেন। সুমনা বেগমের দিকে এক চরম বিষাক্ত তীক্ষ্ণ নজর রেখে থমথমে গলায় বলে উঠলেন, এই শেষবার সুমনা, এরপর আর কখনো আমার কাছে কোনো প্রকার আশা নিয়ে আসবে না। এখন ঘর থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করো। জাভেদ ইকবালের মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই যেন সুমনা আর শিরিনা বেগম স্তব্ধ মুখে এক নিমিষে বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। তাই ইকবাল সাহেবের কথা মতো তারা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালো। ওরা রুম থেকে বের হতেই ইকবাল সাহেব ইন্টারকম তুলে ওনার বিশ্বস্ত ব্যক্তিগত সহকারী লিয়াকত সাহেবকে ভেতরে ডেকে পাঠালেন। লিয়াকত সাহেব ঘরে প্রবেশ করতে ইকবাল সাহেব গম্ভীর কণ্ঠে নির্দেশ দিলেন, লিয়াকত, ওদের পক্ষ থেকে একজন উকিলের ব্যবস্থা করো। এখনই আদালতে কাগজপত্র পাঠিয়ে আরমানের জামিনের ব্যবস্থা করে সবটা মিটমাট করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। ইকবাল সাহেবের আদেশ পাওয়া মাত্রই লিয়াকত সাহেব বিন্দুমাত্র প্রশ্ন না তুলে দ্রুত কাজে লেগে পড়লেন। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সুমনা বেগমের ঠোঁটের কোণে তখন এক চরম অহংকারী ও চতুর হাসি জ্বলজ্বল করছে। তিনি মনে মনে ভেবে আত্মহারা হচ্ছেন যে তিনি আবারও সেই বোকা জাভেদ ইকবালকে নিজের কান্নাকাটি দিয়ে ম্যানিপুলেট করে নিজের স্বার্থ হাসিল করে নিয়েছেন। কিন্তু সেই চতুর সুমনা বেগম গুণাক্ষর টের পাচ্ছেন না মেহুলের সাজানো যে ভয়ঙ্কর দুর্গতি আর চরম পতনের জাল ওনাদের জন্য সামনে অপেক্ষা করছে, তা থেকে ওনাদের বাঁচানোর ক্ষমতা এই পুরো দুনিয়ায় আর কারো নেই। এদিকে সুমনা বেগম, শিরিনা আর আনিকা যখন কোর্ট কাছারির দরজায় দরজায় ঘুরে আরমানের জামিনের জন্য পাগল প্রায় হয়ে ছুটাছুটি করছে, তখন অন্য প্রান্তে আলো জলমলে শিকদার বাড়িতে বইছে একেবারে ভিন্ন হাওয়া। শিকদার জাভেদ ইকবাল সাহেবের আন্তর্জাতিক প্রজেক্টার ডিল পাওয়ার খুশিতে জমে উঠেছে জমকালো এক পার্টি। মেহুলাকে ছোটোখাটো অনুষ্ঠান বলল, মিনারের অভিধানে ছোটোখাটো বলে কোনো শব্দ নেই। সে কোনো কিছুতেই বিন্দুমাত্র কমতি রাখতে নারাজ। তাই তো মিনার যেন একটা পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। এদিকে আয়োজন তখন একদম শেষের দিকে। ডেকোরেশনের কাজ পারফেক্ট করতে মিনার তার একদল কাছের ও বিশ্বস্ত বন্ধুবান্ধবদের ডেকে এনেছে। কেউ ফ্লাওয়ার বেস গুছাচ্ছে, কেউ লাইটিং চেক করছে, আবার কেউ ব্যাকগ্রাউন্ড সব মিউজিক সেট করছে। মিনার ওদের সাথে মিলে এদিক ওদিক ছোটাছুটি করে কাজ তদারকি করছে আর হাঁক ডাক ছাড়ছে। এই রনি মোমেন্ট ফোকাস লাইটটা বাদিকে ঘোরানো কেন? ওটা আঙ্কেলের প্রিয় সিটিং এরিয়ার দিকে দাও। আর শোন, গ্লাসগুলো যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। অন্যদিকে রান্নাঘরে চলছে মিনারা বেগমের রাজকীয় এলাহি কারবার। মেহুলা এতদিন পর হেসেছে, ঘরে শান্তি ফিরে এসেছে। এই আনন্দে তিনি নিজ হাতে স্পেশাল সব পদ রান্নায় ব্যস্ত। খাসির রেজালা, চিকেন রোস্ট থেকে শুরু করে জাফরানি ফিরনি কি নেই সেই তালিকায়। মিনারা বেগমের সাথে এই বিশাল আয়োজনে পুরোদমে হাত লাগিয়েছে শিকদার বাড়ির পুরনো ও বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড ফরিদা। ফরিদা এক হাতে মশলার পাত্র এগিয়ে দিতে দিতে বলল, ছোট আম্মা, বিরিয়ানির মাংসের হাঁড়িটা উনুনে কি চড়াইয়া দিমু? হাঁড়ির মুখটা আটা দিয়া লাগানো শেষ। মিনারা বেগম কপালে জমে থাকা গাম হাতের উল্টো ফিট দিয়ে মুছে হেসে বললেন, হারে ফরিদা, ছড়িয়ে দে। আর শোন, ওপাশের পায়েসটার দুধটা যেন একটু ঘন হয়ে আসে। মেহুল মা আমার
আবার ঘন পায়েস খেতে ভালোবাসে। ভালো করে নেড়ে দিত। কাজ করতে করতে ফরিদা একগাল হেসে বলল, আজকে আম্মা বাড়িটা চেহারা দেখিয়ে ফরানটা জুড়াইয়া গেল। মেহুল আম্মার মুখে হাসি দেখলে খুব ভালো লাগে। বাইরে তখন জংকৃত হচ্ছে চমৎকার মিউজিকের সুর। ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে শাহী খাবারের মিষ্টি সুবাস আর মিনারের বন্ধুদের উচ্চকণ্ঠের হাসি ঠাট্টা। সুমনা বেগমের ফেলে যাওয়া বিষাদময় থমথমে কুঠুরিগুলোকে দুই মিশে সাফ করে শিকদার বাড়িতে তখন এক নতুন আনন্দ আর রাজকীয় আমেজ ছড়িয়ে পড়েছে। তবে এই উদ্যম উৎসব আর আলো ঝলমলে সন্ধ্যার আড়ালেই যে আরমানের চূড়ান্ত পতন আর নিঃশেষ হয়ে যাওয়ার কালবৈশাখী জ্বরটা নিঃশব্দে অপেক্ষা করছে, তা কিন্তু এখনো মেহুল মিনা ছাড়া আর কেউই জানতেই পারছে না। এদিকে মিনার যখন নিজের বন্ধুদের নিয়ে ডেকোরেশনের কাজে পুরোপুরি মগ্ন, ঠিক তখনই হাতে ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড গুচ্ছির একটি অত্যন্ত দামি ও রাজকীয় শার্ট নিয়ে দোতলা থেকে ধীর পায়ে নেমে আসে মেহুল। শার্টটি সিল্কেন ফেব্রিক আর গোল্ডেন বোতাম দেখলেই বোঝা যায় এটি অত্যন্ত এক্সক্লুসিভ ও মূল্যবান এক পোশাক। নিচে সেলাই এসে মেহুল মিনারকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জটকা মেরে ওর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমের ভিড় ঠেলে একদম বাইরের ফাঁকা বারান্দায় নিয়ে যায়। মেহুলেরও হুট করে এমন অদ্ভুত কাণ্ডে মিনার প্রথমে চরম অবাক হয়ে ওর দিকে তাকায়। মেহুল তখন এক মুহূর্তে দেরি না করে নিজের হাতের সেই দামি গুচ্ছের শার্টটি মিনারের ঠিক চোখের সামনে তুলে ধরে। তখনই মিনার জিজ্ঞেস করে, এটা কার শার্ট? নো মিস্টার, অন্তত আমায় বলিস না যে আজকের এই পার্টিতে এটা তুই আমার জন্য এনেছিস। তুই আমাকে এত ভালোবাসিস সিস্টার। শেষের কথাগুলোতে তজোর স্বভাব সুলভ দুষ্টমি ফুটে উঠছিল। না, এটা আমি তোর জন্য আনিনি। মেহুল বলে উঠল, তাহলে এটা তোর কাছে কেন? আর আমার সামনে আনলিই বা কেন? মিনার ব্রু কুঁচকে প্রশ্ন করলো। তখনই মেহুলের ঠোঁটের কোনো ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। সে মিনারের জামার কলারে চেপে ধরে কানটা এক হাতে টেনে নিজের মুখের কাছে নিয়ে এলো। তারপর মিনারের কানে কানে খুব ফিস করে গুচ্ছির শার্টটি ঘিরে রাখা আসল গোপন পরিকল্পনাটা বলল। মেহুলের কথা শেষ হতে না হতে মিনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে উচ্চস্বরে বিকট এক হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে তার পেটে খিল ধরার উপক্রম, একদম পেট চেপে ধরে হাসতে লাগলো সে। মিনারের এই অনিয়ন্ত্রিত পাগলের মতো হাসি দেখে মেহুল নিজের দুই ব্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলে উঠল, নাটক বন্ধ করে হাসিটা থামা মিনার। তোকে যা করতে বলেছি চুপি চুপি গিয়ে তাড়াতাড়ি কাজটা কর। এরপরেই তো দেখতে পাবে আসল খেলা আর আসল মজাটা কোথায় গিয়ে জমে। মেহুলের চোখ ধাঁধানো আইডিয়া আর চক্রান্তের গভীরতা বুঝতে পেরে মিনারের হাসিটা থামতেই চাইল না। সে মেহুলের হাত থেকে গুচ্ছির দামি শার্টটি এক প্রকার ছিনিয়ে নিয়ে হাসতে হাসতে সেলুটটা ঠোকায়ের ভঙ্গিতে বলল, একদম অল রাইট বস, কাজ হয়ে যাবে। অতঃপর মিনার মূল্যবান শার্টটি সতর্কতার সাথে হাতে নিয়ে একগাল হেসে বাড়ির পেছনের গার্ডেনের দিকে চলে গেল। আর মেহুল নিজের ঠোঁটের সেই বিজয়ের মিষ্টি হাসিটা সামলে নিয়ে পার্টির বাকি কাজগুলো তদারকি করতে আবার ঘরের ভেতরে ঢুকে পড়ল। আদালতের সব আইনি প্রক্রিয়া চুকিয়ে যখন অবশেষে থানার হাজত থেকে আরমানকে বের করে আনা হলো, ততক্ষণে রাতের অন্ধকার আরও ঘনীভূত হয়েছে। থানার গেটের সামনে কড়া লাইটের আলোয় আরমানকে দেখে চেনা যায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার চেহারাটা একেবারে দষে গেছে। সে দাম্ভিকতা, নিখুঁত ভাব, আঁচড়ানো চুল কিংবা রাজকীয় আসবাব কিচ্ছু আর অবশিষ্ট নেই। চোখ মুখ শুকিয়ে কাঠচোয়াল বসে গেছে আর চোখের নিচে ফুটে উঠেছে হালকা কালি। শরীরে লেগে আছে হাজতের সে স্যাঁতস্যাঁতে নোংরা গন্ধ। পা দুটো যেন আর মাটির উপর টিকছিল না, থরথর করে কাঁপছিল। থানার বারান্দায় পা রাখতেই সুমনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছুটে গিয়ে ছেলেকে ঝরিয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। কিন্তু পরক্ষণে ওনার ভেতরে হিংসার ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তিনি পাগলের মতো মেহুলকে উদ্দেশ্য করে অভিশাপ আর বিষোদ্গার ডালতে লাগলেন। ওই ডাইনির বাচ্চা, ওই কালসাপ মেহুল ইচ্ছা করে আমার সহজ সরল ছেলেটাকে এভাবে শেষ করতে চেয়েছিল। ওর কোনো দিন ভালো হবে না, আল্লাহ ওকে কোনো দিন মাফ করবে না। এত বড় অন্যায় করার জন্য ওকে চরম মাসুল গুনতে হবে। আমি ওকে তিলে তিলে ধ্বংস করে দেব। সুমনা বেগমের সেই অন্ধ আক্রোশ আর চিৎকার থানার শান্ত পরিবেশটাকে আরও বিষাক্ত করে তুলছিল।
পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসাররা বিরক্ত চোখে ওনার দিকে তাকাচ্ছিলেন। তখনই পরিস্থিতি সামাল দিতে আনিকা আরমানের একদম কাছে এলো। আরমানের নিস্তেজ শূন্য চোখের দিকে তাকিয়ে ওর হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর ভেঙে পড়া গলায় সান্ত্বনা দিয়ে বলল, আরমান প্লিজ নিজেকে সামলাও, আগে চলো এখান থেকে বের হই, বাসায় চলো, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আনিকার কথায় আরমান ধীরে ধীরে মাথাটা একটু নাড়ল, কিন্তু তার শূন্য দৃষ্টিতে কোনো আশা ছিল না। মনের ভেতর কেবল একটা কথাই পাচ্ছিল, শিকদার বাড়িতে আজ যে সত্যি কি সব আগের মতো থাকবে, নাকি নতুন কোনো নরক ওনার জন্য অপেক্ষা করছে। এদিকে আরমান যখন গাড়ি যোগে বাড়ির পথে এগোচ্ছে, ঠিক তখন শিকদার বাড়িতে মেহুলির বিজয় আর বড় ডিল পাওয়ার সেলিব্রেশন তুঙ্গে। পুরো ড্রয়িং রুমটা বর্ণিল আলো আর মিউজিকের তলে জলমল করছে। বাড়ির প্রায় সবাই উপস্থিত। আজ মেহুলের পরনে কালো রঙের একটি আভিজাত্যপূর্ণ শাড়ি, আর এই গাঢ় কালো রং আর শাড়ির নিখুঁত ভাঁজ যেন মেহুলের উজ্জ্বল শরীরকে আজ আরও অনবদ্য ও অনিন্দ সুন্দরী করে তুলেছে। এক কথায় মেহুলকে আজ স্বর্গীয় অপ্সরী লাগছে। মিনারা বেগম আজ নিজের হাতে পরম মমতায় মেহুলকে সাজিয়ে দিয়েছেন। এদিকে ঘণ্টাখানেক আগে কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফিরেছিলেন ইকবাল সাহেব। বাড়ি ফিরে তিনি ঘরে পা দিতেই পুরো আয়োজন আর পরিবেশ দেখে ভীষণ অবাক হন ও পরে তৃপ্ত হয়ে যান। এদিকে পার্টিতে সবাই আনন্দ করলো, সবচাইতে বেশি এনজয় করছে মিনার। সে গানের তালে তালে শরীর দুলিয়ে নানা ভঙ্গিমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে নাচছে। মিনারের এই মজার নাচন কোচন দেখে মেহুল, মিনারা বেগম, ইকবাল সাহেব, এমনকি বাড়ির কাজের মহিলা ফরিদা পর্যন্ত হাসাহাসি করে ভীষণ মজা পাচ্ছে। কিন্তু এতে মিনারের কিছুই যায় আসে না। সে আজ মেহুলের জয় আর সাফল্যে বেজায় খুশি। ঠিক এই আনন্দ আর নাচের মাঝে ঘরের প্রধান দরজা দিয়ে প্রাঙ্গণে প্রবেশ করলো শ্রাবণী। শ্রাবণীকে দেখা মাত্রই মেহুল মিষ্টি এসে এগিয়ে গেল। শ্রাবণী আবেগ আপ্লুত হয়ে মেহুলকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর শ্রাবণীকে সাথে নিয়ে মেহুলি ইকবাল আর মিনারা বেগমের কাছে গেল। মেহুল তজরমনির সাথে শ্রাবণীর পরিচয় করিয়ে দিল এবং কোম্পানির নতুন প্রজেক্টে শ্রাবণীর অসাধারণ কাজের ভূয়সী প্রশংসা করলো। তখনই শ্রাবণী চোখের কোণে জল নিয়ে মেহুলের দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলে আজ এটা কোনো দিনও সম্ভব হতো না মেহুল। তুমি সত্যি আমার জীবনের জন্য কোনো ফেরেশতার চেয়ে কম কিছু না। যেখানে দুটো ছোট বাচ্চা নিয়ে আমি নিজের জীবন নিয়ে সব আশা ছেড়ে দিয়েছিলাম, সমাধে মাথা উঁচু করে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে তুমি আমাকে আবার নতুন করে বাঁচার সাহস জুগিয়েছ। আমার এই বিধ্বস্ত চেহারা ধ্বংস হয়ে যাওয়া অতীত জেনেও তুমি যে আমার উপর বিশ্বাস রেখেছিলে, তার জন্য ধন্যবাদ মেহুল, অনেক ধন্যবাদ। মেহুল আলতো করে শ্রাবণীর হাত চেপে ধরে হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই শ্রাবণী, তুমি সত্যিই ভীষণ যোগ্য। তোমার ভাগ্যে আর যোগ্যতা এটা ছিল বলেই তুমি আজ এখানে দাঁড়াতে পেরেছ। আর শোনো, তুমি সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর। তাই কে কি বললো না বললো তা নিয়ে একদম কান দেবে না। নিজের মতো করে নিজের মাথা উঁচু করে বাঁচবে, বুঝলে? মেহুল যখন শ্রাবণীর সাথে এসব কথা বলছিল, তখনই মিনার হঠাৎ পেছন থেকে এসে মেহুলের হাত ধরে এক জটকায় তাকে নাচের মাঝখানে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন কাণ্ডে মেহুল প্রথমে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু পরক্ষণে ওর ভেতরে সব বাধা ভেঙে গেল। সে নিজের শাড়ির আঁচলটা আলতো করে কোমরে গুঁজে নিল, তারপর মিনারের সাথে তাল মিলিয়ে পা মেলাতে শুরু করলো। বহু বছর পর আজ আবার মেহুল মন খুলে নাচছে। ছোটবেলা থেকে নাচ তার ভীষণ পছন্দের ছিল, নিজের মায়ের কাছ থেকে শেখা নাচ। কিন্তু এক সময় সুমনা বেগম মেহুলের এই নাচ একদম পছন্দ করতেন না। আরমানকে পাওয়ার লোভে সুমনা বেগম মেহুলকে স্পষ্ট বলে দিয়েছিলেন, যদি আরমানকে বিয়ে করতে হয় তবে এই নাচ গান পুরোপুরি ছাড়তে হবে। আরমানের প্রতি অন্ধ ভালোবাসায় সেদিন সুমনার সেই অন্যায্য শর্ত মেনে নিয়ে মেহুল নাচ ছেড়ে দিয়েছিল। আর আজ এত বছর পর সুমনা দেওয়া সেই মানসিক বন্দিদশার চূড়ান্ত সমাপ্তি ঘটল। মেহুল আর মিনার যখন নিজেদের
নাচে পুরো পরিবেশ রাঙিয়ে তুলছিল। ঠিক তখনই শিকদার বাড়ির গেটের সামনে এসে থামলো আরমানদের গাড়ি। কোর্ট আর থানা থেকে ফিরে বাড়ির ভেতর থেকে উচ্চ শব্দে আনন্দের গান ভেসে আসতে শুনে আনিকা পচা ন্যাকামো সুরে বলে উঠল, আমাদের জীবনটা ছারখার করে দিয়ে ওরা এখন এখানে উল্লাসে মেতেছে। কি নিষ্ঠুর! শিরিনা বেগমও নাক মুখ কুঁচকে মেহুলদের উদ্দেশ্যে গালিগালাজ করে উঠলেন। আর সুমনা বেগম বিষাক্ত চোখে গজগজ করতে লাগলেন। অন্যদিকে আরমান গাড়িতে বসে চুপচাপ সবটা শুনছিল, কিন্তু হঠাৎই বাড়ির পেছনে গার্ডেনের দিকে ওর নজর পড়তে সে একদম স্তব্ধ হয়ে গেল। আরমান দেখল বাড়ির লনে তাদের পোষা কুকুরটি বসে আছে, কিন্তু অবাক ও গা শিউরে ওঠার বিষয় হলো কুকুরটির গায়ে আরমানের সবচাইতে পছন্দের বিলাসবহুল ইতালিয়ান ব্র্যান্ড গুচ্ছির সেই অতি দামি শার্টটি, যা ঘণ্টাখানেক আগেও মেহুলের হাতে ছিল। সেটি মাঝখান থেকে কেটে কুকুরকে পরিয়ে রাখা হয়েছে। নিজের এত সাদা লাখ টাকার গুচ্ছের শার্টটি কুকুরের গায়ে ঝুলতে দেখে আরমানের ভেতরে সুপ্ত শয়তান আর অহংকার যেন এক লহমায় জ্বলে উঠল। ওর রগ ফুলে উঠল, চোখ লাল হয়ে গেল। চরম রাগে ক্ষোভে সে যেন পাগল প্রায় হয়ে গেল, যেন এই মুহূর্তে সামনে যাকে পাবে তাকেই খুন করে ফেলবে। একসময় আরমান উন্মাদীদের মতো গজগজ করতে করতে হন হন করে ঘরের ভেতর প্রবেশ করলো। ভেতরে ঢুকতে ওর চোখে পড়লো মেহুল শাড়ি পরে মিনারের সাথে পরম আনন্দে নাচছে। আরমান আর কোনো কিছু বিচার বিবেচনা না করে সোজা মেহুলের দিকে দিয়ে গেল। সে মেহুলের হাত ধরে এক তীব্র হ্যাঁচকা টেনে তাকে থামিয়ে দিয়ে চেঁচিয়ে কিছু বলতে গেল, কিন্তু কিছু বলার আগে মেহুল এক চুলো বিচলিত না হয়ে নিজের পুরো শক্তি দিয়ে সপাটে আরমানকে আরেকটা স্বর বসিয়ে দিল আরমানের গালে। ঠাস করে স্বরের শব্দে পুরো ঘরের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। আরমান নিজের গাল চেপে ধরে অবিশ্বাস্য চোখে তাকালো। তুই আবার আমাকে মারলি? তোর এত বড় সাহস কি করে হয়? কিভাবে হয় মেহুল তার বরফ শীতল চাহনি আরমানের চোখে নিবদ্ধ করে অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট গলায় বলল, সাহস তো কেবল ট্রেলার দেখলে আরমান, আসল সিনেমা তো এখনো অনেক বাকি। কোন সাহসে তুমি আমার শরীরে হাত দিয়েছ? এত সাহস আসে কোথা থেকে? ঠিক তখনই সুমনা বেগম দৌড়ে এসে জাবেদ ইকবাল সাহেবের দিকে বিষাক্ত চোখে তাকিয়ে গর্জে উঠলেন, ভাই, তোমার এই বেয়াদব মেয়েকে সাবধান করো। ও যদি বেশি বাড়াবাড়ি করে তবে কিন্তু কি ফুপি? মেহুল সুমনা বেগমের কথা মাঝপথে কেটে দিয়ে তীব্র তাচ্ছিল্য বলে উঠল, কি করবে তুমি? তুমি কিছুই করতে পারবে না। যা করার তা এবার আমি করব। কি ভেবেছ তুমি? আমার বাবাকে মায়া কান্না দিয়ে ফুটিয়ে তোমার এই অসভ্য চোর ছেলের জামিন করিয়ে এনেছো? ভুল ভাবছো পুপি। আমি চেয়েছি বলেই ও আর জেলের বাইরে পা রাখতে পেরেছে। সুমনা বেগম চোখ গোল গোল করে তোতলাতে লাগলেন। কি তুই চেয়েছিস মানে? মেহুল বাঁকা হেসে বলল, হ্যাঁ, আমি চেয়েছি। কারণ ও যদি জেলে বন্দি থাকতো তবে সরকারের অন্য ধ্বংস করা ছাড়া ওর আর কোনো কষ্ট হতো না। আর আপনিও ওর জেলে যাওয়ার উছিলায় এই বাড়িতে আবার শেকড় গড়ে বসার সুযোগ পেয়ে যেতেন। আমি তো এত সহজে আপনাদের এত শান্তিতে থাকতে দিতে পারি না পুপি। সুমনা বেগম দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠলেন, কি করবি তুই আমাদের? আর কি করা বাকি রেখেছিস তুই? মেহুল ঠোঁটের কোণে এক রক্তহীন করা বিষাক্ত হাসি ফুটিয়ে বলল, করা তো মাত্র শুরু করলাম পুপি। এতদিন তোমরা ভেবেছ আমি বোকা অবলা, কিন্তু এবার শোনো, আমি তোমাদের হাতে মেরে রক্ত ফেলবো না, আমি তোমাদের বাতে মারবো। এতদিন শিকদার বাড়ির ফ্রি তো অনেক খেয়েছ, বিলাসী জীবন কাটিয়েছ, এক দানা ভাত মুখে তুলতে ঠিক কতটা কষ্ট পেতে হয় তাই বোঝাবো তোমাদের। এবার সুদা আসলে সেই সব হিসাব চুকানোর পালা। অতঃপর মেহুল দুটা জোরালো হাততালি দিল, আর সে সাথে সাথে মিনার এবং ফরিদার তিনটা বড় বড় ট্রাভেল ব্যাগ নিয়ে সেখানে হাজির হলো। মিনার ব্যাগগুলো এনে সজোরে আরমানের ঠিক পায়ের সামনে ছুঁড়ে রাখলো। ঠিক তখনই মেহুলের তীরের মতো ধারালো বরফ শীতল স্বর ভেসে উঠল, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। মেহুলের এই স্পষ্ট কথায় সুমনা, আনিকা আর আরমানে যেন চরম এক ধাক্কা খেল। সুমনা বেগম বিস্ময়ে অপমানে তোতলাতে বললেন, কি বলছিস তুই এসব মেহুল? মেহুল এক চুলো না নড়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ঠিকই বলেছি, বেরিয়ে যান আমার বাড়ি থেকে।
এখনই, এই মুহূর্তে। সুমনা বেগম অগ্নিদিক শূন্য, দিকবিদিক শূন্য হয়ে পড়ে চিৎকার করে উঠলেন, আমরা চলে যাব মানে? গিয়ে কোথায় উঠবো আমরা? তিনি আশা নিয়ে জাবেদ ইকবাল সাহেবের দিকে তাকিয়ে আকুতি মাখানো গলায় বললেন, ভাই শুনছো, তোমার মেয়ে আজ আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? জাবেদ ইকবাল সাহেব সুমনা বেগমের দিকে একবারও না তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। তিনি নিজের রুমের দিকে পা বাড়াতে বাড়াতে একদম বরফ শীতল কণ্ঠে বলে উঠলেন, আমি আগেই বলেছি সুমনা, তোদের শেষবারের মতো সাহায্য করার কোটা আমার শেষ হয়ে গেছে, তাই আমার মেয়ে যা বলছে তাই করো, এই মুহূর্তে চলে যাও এখান থেকে। জাবেদ সাহেবের এমন কঠিন রূপ দেখে শিরিনা বেগম এগিয়ে এসে তীব্র প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই মেহুল তার দিকে ফিরে ফলার মতো ধারালো গলায় বলে উঠল, মামি, আমার মামা যদি এই মুহূর্তে অসুস্থ না হতেন তবে ওদের সাথে তোমাকেও আজ ঠিক একইভাবে গা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। শুধু আমার মামার চেহারার দিকে তাকিয়ে তোমাকে এখনই কিছু বলছি না, নিজের ভালো চাইলে একদম চুপ থাকো, নিজের ও আনিকার স্বার্থের জন্য অন্তত নিজের আরেকটা জীবন নষ্ট করো না, কারণ তুমি খুব ভালো করেই জানো এই বাড়ি থেকে বের করে দিলে সমাজের বুকে তোমার কোনো অস্তিত্ব কেউ আর খুঁজে পাবে না। মেহুলের এই ভয়ঙ্কর হুমকিতে শিরিনা বেগমের মুখ এক লহমায় শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি ভয়ে আর একটা শব্দ উচ্চারণ করার সাহস পেলেন না, একদম নিস্তব্ধ হয়ে গেলেন। এদিকে আর কোনো আশা নেই দেখে একসময় সুমনা বেগম অপমানে ঘা জ্বলে উঠে ব্যাগগুলো তুলে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই আনিকা ন্যাকামোচের চিৎকার করে বলে উঠল, দাঁড়াও মা, এভাবে চলে যেতে বললেই চলে যাব নাকি? ব্যাগে আমাদের জামা কাপড়, মূল্যবান সব জিনিসপত্র ঠিক আছে কিনা দেখব না? আনিকা তড়িঘড়ি করে মেঝের উপর ব্যাগ খুলে জিনিসপত্র চেক করতে গেল, কিন্তু ব্যাগের ভেতর হাতড়াতেই ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। সে আর্তনাদ করে বলে উঠল, আমার সব গহনা কোথায়? আমার সোনাদানার গহনার বাক্সগুলো কোথায় গেল? তখনই মেহুল ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে শান্ত গলায় বলল, তোর এই চকচকে গহনাগুলোর সবটাই তো আমার ছিল, আমার বাবার টাকায় কেনা ছিল আনিকা। আর সুমনা ফুপি, আপনার বেশিরভাগ গহনাই ছিল আমার প্রয়াত মায়ের দেওয়া, যার থেকে বেশিরভাগই আপনি চেয়ে নিয়েছিলেন, তাই যা যা আমার তা আমি নিজের কাছেই রেখে দিয়েছি, এক রতি সোনাও বেঈমানদের সাথে যাবে না। তখনই মেহুল সুমনাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, আর হ্যাঁ শুনুন, আপনার মেয়ে কেয়া স্কুল প্রোগ্রামের বাইরে, তাই দয়া করে ওকে ফোন করে বলে দিবেন যাতে এই বাড়িতে না আসে, কারণ আপনাদের কারো ছায়াও আমি আর এই বাড়িতে পড়ুক তা চাই না। অতঃপর মেহুল তাদের আর কোনো কথা বলার বা হাত জোর করার সুযোগটুকুও দিল না। চরম অপমান করে নিঃস্ব হয়ে যাওয়া সুমনা, আনিকা আর আরমানের ব্যাগ কটা নিয়ে দীর্ঘায় শিকদার বাড়ির প্রধান দরজা পার হয়ে বাইরে এসে দাঁড়ালো। তারা অপমানে চরম জ্বালায় মাত্র পেছনের দিকে ঘুরে বাড়ির দিকে শেষবারের মতো তাকালো, আর ঠিক সেই মুহূর্তে মেহুল এগিয়ে এসে ঠাস করে তাদের মুখের উপর শিকদার বাড়ির ভারী কাঠের বিশাল দরজাটি সজোরে বন্ধ করে দিল। ঘরের ভেতরে আলো আর আনন্দের উৎসব বন্দী হয়ে রইল ভেতরে, আর ওপাশে গুটগুটো অন্ধকারের রাস্তায় দাঁড়িয়ে রইল নিঃস্ব পরাজিত আরমানের পরিবার, যেন ভাগ্য তাদের এক চরম দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে। সময় আর স্রোত কখনো কারোর জন্য থেমে থাকে না, বরং সময় তার নিজস্ব নিয়মে চলে যায়। সেই অনুযায়ী দেখতে দেখতে কেটে গেল প্রায় 1.5 মাস। এই 1.5 মাসের ব্যবধানে শিকদার বাড়িতে যেমন অনেক হিসেব নিকেশ বদলে গিয়েছে, তেমনি বদলে গেছে মেহুলের জীবনটাও। সে জীবনের রন্ধে রন্ধে একসময় মিশেছিল অপমান, ট্রমা ও আধম বন্ধ করা মানসিক যন্ত্রণা, আর সেখানে শুধুই এক সিলতে রোদ আর মুক্ত বাতাসের আনাগোনা। এখন মেহুলের জীবনে কোনো বাধা নেই কোনো বিষাক্ত সম্পর্ক কিংবা অতীতের কোনো পিছুটান। সে এখন এক মুক্ত পাখির মতো, যে নিজের ইচ্ছে মতো নীলাকাশে ডানা মেলে বিচরণ করে বেড়াচ্ছে। বিগত 2 মাস আগের সে শান্ত আর কোণঠাসা হয়ে থাকা মেহুলের সাথে আজকের মেহুলের যেন আকাশ সমান জমিন তফাৎ। পরিবর্তন এসেছে তার চলায় বলায়, মানসিকতা, এমনকি শারীরিক গঠনে। এতদিন মানসিক অবসাদ আর অবহেলার কারণে মেহুল কিছুটা নাদুস নুদুস আর
অসচেতন ছিল, কিন্তু এই 1.5 মাসে সে নিয়মিত জিম, যোগা আর ব্যালেন্স ডায়েট মেনে নিজেকে একদম ফিট আর আকর্ষণীয় করে তুলেছে। মেহুলের রূপ যেন এখন নতুন করে ঠিকরে বেরোচ্ছে। কথাতেই তো আছে, মানুষ যখন মন থেকে সুখে থাকে তখন তার ভেতরে আত্মবিশ্বাস আর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। মেহুলের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই। যে মেহুল আরমানের কারণে বিগত বছরগুলোতে তার আনুগত্য থেকে এক প্রকার বন্দি দশায় জীবন কাটিয়ে বন্ধুদের কাছ থেকে 1000 মাইল দূরত্ব বজায় রেখে চলত, আজ সে বন্দি দশা কাটিয়ে জীবনকেও উদযাপন করতে শিখেছে। তাই তো মিনারের বন্ধু মহলে এখন মেহুল একদম প্রাণকেন্দ্র। মিনার শুরু থেকেই তার প্রাণের ভাই, কিন্তু এখন মিনারের বন্ধুদের সাথেও মেহুলের এক দারুণ ও নিবিড় সখ্য গড়ে উঠেছে। সবাই মিলে ট্রাভেলিং, পিকনিক, বাইক রেস এখন তাদের পুরো গ্যাংয়ের নতুন নেশা। সুযোগ পেলেই মিনার আর বন্ধুদের সাথে নিয়ে মেহুল বেরিয়ে পড়ে প্রকৃতি দর্শনে, কখনো শহরের এই কোণা তো কখনো ওই কোণা। সন্ধ্যা নামতে তাদের জীবনে যেন সারাদিনের সকল দখল কাটিয়ে রংধনুর আগমন ঘটে। এই তো মাত্র গত সপ্তাহে পুরো টিম নিয়ে তারা চট্টগ্রামে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে ঘুরে এসেছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘের ছোঁয়ায় মেহুলের মুখের সেই প্রাণখোলা হাসিটা যেন 1000 ওয়াটের আলোর মতো জ্বলজ্বল করছিল। নাচ, গান আর হাসি আনন্দে মেহুল যেন নিজের হারিয়ে যাওয়া শৈশব আর কৈশোরকে নতুন করে ফিরে পেয়েছে। তবে জীবনকে উপভোগ করার পাশাপাশি মেহুল তার প্রফেশনাল লাইফ রূপান্তর করছে একদম অন্য উচ্চতায়। সে এখন পুরোপুরি মন দিয়েছে তার ডাক্তারি ক্যারিয়ারে। শহরের নামকরা মেডিকেল কলেজের একজন অন্যতম প্রতিশ্রুতিশীল ডাক্তার হিসেবে সে এখন প্রতিদিন অসংখ্য রোগীকে চিকিৎসা দিচ্ছে। মেহুলের নিখুঁত দায়িত্ববোধ, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ আর শান্ত মেজাজের কারণে সিনিয়র ডাক্তারদের কাছে প্রশংসা আর সহকর্মীদের ভালোবাসা সে প্রতিনিয়ত পাচ্ছে। সাদা অ্যাপ্রন জড়িয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে যখন সে হাসপাতালের করিডোর দিয়ে আত্মবিশ্বাসের সাথে হেঁটে যায়, তখন তাকে দেখে বোঝা কঠিন এই মেয়েটার উপর দিয়ে একসময় কতটা ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আজকের মেহুল কেবল একজন সফল নারী নয়, সে এখন এক স্বাবলম্বী, সুগঠিত আর চূড়ান্ত আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। যে মেহুলকে একদিন সুমন আর আরমান মিলে অন্ধকারের গর্তে ঠেলে দিতে চেয়েছিল, আর সে নিজের পরিশ্রম আর সততায় সূর্যের মতো আলো ছড়াচ্ছে। তবে একদিকে যখন মেহুলের আকাশে ঝলমলে রোদ্দুর, তখন শহরের অন্য কোনো নোংরা গলিতে আরমান আর সুমনা বেগমদের দিন কাটছে চরম অন্ধকার আর ধিক্কারে। সেদিন রাতের আধারে মেহুল যখন শিকদার বাড়ির ভারী কাঠের দরজাটি সুমনা বেগম আর আরমান আর আনিকার মুখের উপর সজোরে আছড়ে বন্ধ করে দিয়েছিল, তারপর থেকে ওই 1.5 মাসে তারা আর কখনো সেই বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষতে পারেনি, আর না পেরেছে নিজেদের সেই নুয়ে পড়া মাথাটা উঁচু করে আরেকবার দম্ভ দেখিয়ে সমাজে বাঁচতে। কারণ মেহুল নিজ হাতে তাদের ঘুরে দাঁড়ানোর সমস্ত পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছিল। সেদিন রাতে যখন তারা শিকদার বাড়ি থেকে বিতাড়িত হয়ে অন্ধকার রাস্তায় এসে দাঁড়িয়েছিল, তখন সুমনা বেগম আর আরমানের মনের কোনো বিন্দুমাত্র আশা বেঁচে ছিল। সুমনা ভেবেছিল শিকদার বাড়ির টাকায় আরমান লুকিয়ে নিজের ও মায়ের নাম যেসব গোপন ব্যাংক ব্যালেন্স আর বেনামি সম্পত্তি করে রেখেছে, তা দিয়েই তো তাদের পুরো জীবন আরামে কেটে যাবে। শিকদার নিবাসের মতো রাজপ্রাসাদ না থাক, নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাট তো আছে, কিন্তু সেই মূর্খ বেঈমানরা গুণাক্ষরা কল্পনাও করতে পারেনি মেহুল আর মিনার আগেই তাদের সেই সব চুক্তির হাড়ে ভেঙে গোপন সম্পত্তির সমস্ত তালিকায় ফাইল তৈরি করে বসেছিল। রাতের অন্ধকারে মাথা গোঁজার জন্য আরমান যখন সুমনার নামে থাকা শহরের সে দামি ফ্ল্যাটটিতে গিয়ে উঠতে চাইল, ঠিক তখনই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফ্ল্যাটের দারোয়ান ও ম্যানেজার তাদের ভিতরে ঢুকতে দিল না। ম্যানেজার স্পষ্ট জানিয়ে দিল, জাভেদ ইকবাল শিকদার সাহেব নিজের প্রভাব খাটিয়ে রাতারাতি কোর্টের আইনি স্টে অর্ডার এনে বেনামে কেনা সেই সকল সম্পত্তি
দখলে নিয়ে নিয়েছেন, কারণ সেই সমস্ত ফ্ল্যাট আর জমি যে শিকদার এন্টারপ্রাইজের চুরি করা টাকায় কেনা হয়েছিল তার নিখুঁত হিসাব আর আইনি প্রমাণ আগেই আদালতে পেশ করা হয়ে গেছে। দরজায় দাঁড়ানো দারোয়ান শেষমেশ এক প্রকার দূর দূর করে চোরের মতো তাড়িয়ে দেয় শিকদার বাড়ির এক সময়ের রাজপুত্র আরমানকে। নিজেদের সাজানো পরিকল্পনা বেঁচে যেতে দেখে হতাশ আর অপমানে মাথা নিচু করে সেই ফ্ল্যাট থেকে বের হয়ে রাতটুকু থাকার জন্য অন্তত কোনো ভালো হোটেলে ওঠার সিদ্ধান্ত নেয় আরমান। কিন্তু এটিএম বুথে কার্ড গলিয়ে টাকা তুলতে গিয়ে তার পায়ের নিচে মাটি যেন আরও একবার সরে যায়। স্ক্রিনে ফুটে ওঠে ব্যালেন্স শূন্য টাকা, ব্যাংক ব্যালেন্স দুটো পুরোটাই শূন্য। এমন অবস্থায় আরমান কি করবে ভাবতে না পেরে তার পরিচিত সকল ভাই ব্রাদার যারা একসময় তার সাথে ভালো সম্পর্ক রেখে চলতো তাদের সাথে যোগাযোগ করে। কিন্তু একদিনের এই কালবৈশাখী জ্বর যেন আরমানের জীবন থেকে তার তথাকথিত সমস্ত শুভাকাঙ্ক্ষী আর সামসাদের এক মিনিটের মধ্যে হাওয়া করে দিয়েছিল। অতঃপর কোনো উপায় না পেয়ে সে অন্ধকার রাতে কেবল এক রাতের জন্য আশ্রয় পেতে আরমান তার বহুদিনের পরিচিত ধনু বন্ধু আর সঙ্গী ড্রাইভারদের ফোন করতে শুরু করে। কিন্তু হায়, শিকদার পরিবারের খাঁচা থেকে বের হওয়া ডানা ভাঙা আরমানকে আর কে খাতির করবে? কেউ সরাসরি না করে দিল, কেউ বাস্তবতার অজুহাত দেখালো, আবার অনেকে আরমানের ফোন আসছে দেখে সোজা ব্লক লিস্টে ফেলে দিল। অবশেষে কোনো পথ খোলা না দেখে পকেটে সামান্য কিছু খুচরো টাকা সম্বল করে শহরের এক সস্তা নোংরা ও দুর্গন্ধযুক্ত ৩ নম্বর শ্রেণীর হোটেলে সুমনা আর আনিকাকে নিয়ে সেই অভিশপ্ত রাতটুকু কাটাতে বাধ্য হয়েছিল আরমান। কোম্পানির সাথে এত বড় জালিয়াতি করার অপরাধে আরমানের সমস্ত অফিসিয়াল ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে সিজ করে দেওয়া হয়েছিল। তার উপরে শিকদার এন্টারপ্রাইজের নাম ভাঙিয়ে নিজেদের জন্য যেসব ব্যক্তিগত গাড়ি ও সম্পত্তি তারা বানিয়েছিল কোম্পানির ঠোকা সামলায় তাও জলছবির মতো হাত থেকে ফসকে যায়। মাত্র কয়েক ঘন্টার এক তীব্র ঝটকে যেন আরমান রাজকীয় আসন থেকে সোজা নোংরা ড্রেনে এসে পড়েছিল। বিলাসী জীবন, দামি শার্ট আর দামি ব্র্যান্ডের অহংকার ছেড়ে আজ তাকে চরম দারিদ্র ও অপমানের মুখে পড়তে হয়েছে। যে মেহুলকে তারা অবলা আর বোকা ভেবে নিজেদের পায়ের নিচে পিষে মারতে চেয়েছিল, আজ সেই মেহুলে ছুঁড়ে মারা এক আঘাতের খেসারত আরমান আর সুমনা বেগমকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তিলে তিলে দিতে হচ্ছে। শিকদার বাড়ির জমকালো ডাইনিং টেবিলে তখন সকালের নাস্তা দারুণ তোড়জোড়। মিনারা বেগম প্রতিদিনের মতো আজকে দ্রুত হাতে টেবিলে গরম গরম নাস্তা পরিবেশন করছেন আর থেকে দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছেন। ঘড়ির কাঁটা দুটি তখন আপন মনে কাটায় 9টার ঘরের দিকে এগিয়ে চলছে। ঠিক তখন ঘড়ির দুটো কাঁটা আর সঠিক স্থানে গিয়ে 9টা বাজলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে কারো গাম্ভীর্যপূর্ণ হেঁটে আসার পায়ের শব্দ পেলেন মিনারা বেগম। হাতে থাকা দোয়া ওঠা তুলতুলে রুটির জুড়িটা ডাইনিং টেবিলের উপর রাখতে ওনার দৃষ্টি গেল সিঁড়ির দিকটায়। সিঁড়ি দিয়ে নেমে আসছে মিনার, পরনে একদম নিখুঁত ইস্ত্রি করা জেন্টল শার্ট, ফিটিং প্যান্ট আর চকচকে লেদার শু, চুলগুলো আঁচড়ানো পরিপাটি আর চোখে মুখে এক দক্ষ কর্পোরেট এক্সিকিউটিভের আত্মবিশ্বাস। মিনারের এই পূর্ণাঙ্গ অফিসিয়াল রূপ দেখে মিনারা বেগমের দু চোখ এক নিমিষে খুশিতে আর গর্বে ভরে উঠল। বিগত প্রায় 1 মাস ধরে প্রতিদিন সকালে এই সুন্দর দৃশ্যটি দেখছেন মিনারা বেগম। মূলত মেহুলের অনবরত ফিরে আর মিনারা বেগমের মিষ্টি ইমোশনাল ব্ল্যাকমেইলের ঠেকায় অবশেষে মিনার বাধ্য হয়ে শিকদার এন্টারপ্রাইজে জয়েন করেছে। আর এই বিগত 1 মাসে সে মেহুলের সাথে ছুটি ছাটায় ঘুরে বেড়ানোর পাশাপাশি বাকি সব কটা দিন নিয়ম করে অফিসে উপস্থিত থেকেছে। বর্তমানে সে কোম্পানির একটা জুনিয়র পোস্টে কর্মরত আছে। জয়েনিংয়ের সময় ইকবাল সাহেব তাকে আরমানের সেই খালি হওয়া বড় ডিরেক্টর পদটাই দিতে চেয়েছিলেন, কিন্তু মিনার নিজের ইচ্ছেতে তা নিতে অস্বীকার করে। তার স্পষ্ট কথায় সে যা অর্জন করবে তা নিজের যোগ্যতা আর পরিশ্রমের জোরে করবে, কারো দয়ায় নয়। মিনার ডাইনিং টেবিলে এসে
নিজের চেয়ার টেনে বসতে তার ঠিক পিছু পিছু পরিপাটি রূপে মেহুলে এসে উপস্থিত হলো। আজমল সাহেব আর জাবেদ ইকবাল সাহেব আগে থেকে টেবিলে বসে নাস্তা করছিলেন। মেহুল ডাইনিংয়ে পা রেখে মিষ্টি এসে আজমল সাহেবের পাশে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং মামা, শরীর কেমন লাগছে আজ? আজমল সাহেব ভাগ্নের মাথায় স্নেহের হাত বুলিয়ে হেসে বললেন, অনেক ভালো রে মা। এরপর মেহুল ইকবাল সাহেবের চেয়ারের পেছনে গিয়ে হালকা ঝুঁকে বলল, গুড মর্নিং বাবা। ইকবাল সাহেবও মেয়ের মুখে তৃপ্তির হাসি দেখে হেসে উত্তর দিলেন, গুড মর্নিং আম্মা। সবাই টেবিলে বসতে মিনারা বেগম একে একে সবার প্লেটে নাস্তা বেড়ে দিতে লাগলেন। আজ তিনি বিশেষ অনেক দিন পর নিজ হাতে খাঁটি দুধের জাফরানি ফিরনি রান্না করেছেন। জাবেদ সাহেব, আজমল সাহেব আর মিনারকে বেড়ে দেওয়ার পর মিনারা বেগম বেশ ভালো পরিমাণে ফিরনি মেহুলের বাটিতে ডালতে গেলেন। তা দেখে মেহুল সাথে সাথে হাত দিয়ে বাটি ডেকে ফেলে হেসে বলল, হা মনি, থামো থামো, ফিরনি আমাকে দিচ্ছ কেন? আমি তো মিষ্টি আর ফিরনি একদমই খাবো না। ভুলে গেছো আমি ডায়েটে আছি? কথাটা শোনা মাত্রই ডাইনিং টেবিলে পরিবেশটা হালকা হয়ে গেল। ঠিক তখনই মিনার নিজের চামচ ভর্তি ফিরনি গালের ফুঁড়ে চোখ বন্ধ করে এক স্বর্গীয় তৃপ্তির ভান করলো। তারপর মুখটা একটু বাঁকিয়ে মেহুলের দিকে তাকিয়ে খিটে গলায় চেতনা সুর তুলে বলল, আহারে, ডায়েটের চক্করে পড়ে যে জীবনের আসল স্বর্গীয় স্বাদ মিস করছে, তার জন্য এক বালতিই সমবেদনা। উফ মা, এই ফিরনিটা যা অসাধারণ হয়েছে না, যে খাবে না সে বুঝতেই পারবে না পৃথিবীতে সে কি চরম জিনিস মিস করলো। কোথায় এই ঘাসপাতা আর সালাদ, আর কোথায় এই ফিরনি? এ যেন পরম শান্তি। এদিকে মিনার যখন এমন বক বক করছিল, তখন মিনারের এই ধরনের কথায় মেহুল বিন্দুমাত্র উত্তেজিত হলো না, বরং একদম শান্ত। কারণ গত 1.5 মাস ধরে ডায়েট শুরু করার পর থেকেই মিনার তাকে এভাবে প্রতিনিয়ত জ্বালিয়ে আসছে। কখনো মেহুলের পছন্দ সুস্বাদু মিষ্টি, কখনো ফেস্টিকে, আবার কখনো চকলেট আইসক্রিম এনে মেহুলের চোখের সামনে রেখে লোভ দেখায় সে। প্রথম মেহুল বেশ রাগ দেখালো, এখন সে এসবে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। অন্যদিকে ডাইনিং টেবিলে মেহুল আর মিনারের এই প্রতিদিনের মিষ্টি কাণ্ড কারখানা দেখে মিনারা বেগম, জাবেদ ইকবাল সাহেব আর আজমল সাহেব মৃদু মৃদু হাসতে লাগলেন। মিনার যখন দুষ্টুমিতে মেতেছিল, তখন মেহুল মিনারের দিকে আর কোনো মনোযোগ না দিয়ে একদম নির্বিকার ভঙ্গিতে নিজের হেলদি ব্রেকফাস্ট শেষ করলো। তারপর মিনারকে টোটালি পাত্তা না দিয়ে নিজের ব্যাগ আর স্টেথোস্কোপ গুছিয়ে হাসপাতালের উদ্দেশ্যে পা বাড়ালো। এদিকে মেহুলকে যেতে দেখে মিনারও চটজলদি মুখে শেষ লোকমাটুকু গিলে প্লেট থেকে উঠে দাঁড়ালো। আরে দাঁড়া সিস্টার, আমি তোকে হাসপাতালে ড্রপ করে দিয়ে অফিসে যাব। বলতে বলতে সে মেহুলকে আবারও খেপাতে দ্রুত পিছু নিল। দেখতে দেখতে একটু পরে একে একে ইকবাল সাহেব ও আজমল সাহেব নাস্তা শেষ করে যার যার গন্তব্যে ও ঘরে চলে গেলেন। ডাইনিং রুমটা একদম ফাঁকা হতে এতক্ষণ রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা শিরিনা বেগম হন হন করে বেরিয়ে এলেন। তিনি দ্রুত চোখ দুটো চারদিকে ভুলিয়ে নিলেন, বাড়ির কেউ কোথাও নেই তো। তারপর টেবিলে অবশিষ্ট থাকা রুটি, মাংস, ডিম সহ আরও নাস্তা আর ফলমূলগুলো অতি দ্রুত ফয়েল পেপারে মুড়িয়ে নিজের আঁচলের নিচে লুকিয়ে আবার রান্নাঘরের দিকে ছটকে পড়লেন। ঠিক সেই মুহূর্তে মিনারা বেগম আজমল সাহেবকে নিজের রুমে রেখে ড্রয়িং রুমের কোণ থেকে ডাইনিংয়ে ঢুকছিলেন। তাই শিরিনা বেগমের এই চুরি করে নাস্তা লুকানোর দৃশ্যটি ওনার নজর এড়ালো না। তিনি থমকে দাঁড়িয়ে স্পষ্ট দেখলেন যে শিরিনা ফয়েল পেপারে খাবার মুড়িয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু মিনারা বেগম কিছু বললেন না, কোনো প্রশ্নও তুললেন না। শুধু ওনার চোখে কোনো ফুটে উঠল কেবল এক নীরব কৌতূহল। একসময় সকালের নাস্তার ব্যস্ততা কেটে গিয়ে শিকদার বাড়িটা একদম ফাঁকা ও শান্ত হয়ে এলো। ঠিক তখনই শিরিনা বেগম নিজের ঘরের কাবার্ড থেকে একটা সাধারণ বাজারের ব্যাগ বের করে ডাইনিং রুম থেকে চুপি লুকিয়ে খাবারের ফয়েল পেপারগুলো খুব সাবধানে ব্যাগের তলায় গুছিয়ে নিয়ে উপরে সদ্য ফ্রিজ থেকে আনা সবজি রেখে তিনি চুপি পেছনে দরজা দিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ি থেকে বের হয়ে তিনি দ্রুত পায়ে হেঁটে গিয়ে পৌঁছালেন শিকদার বাড়ি থেকে প্রায় 15 মিনিটের দূরত্বে থাকা একটি
নিরিবিলি পাবলিক পার্কের ভেতরে ঢুকে বাজারের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে শিরিনার চারপাশের নির্জনতার দিকে একবার সতর্ক হয়ে চোখে কেউ তাকে দেখে ফেলছে না তো, পরিচিত কারাগুলো নেই তো আশেপাশে, তেমন কাউকে না দেখে অতঃপর একটু ভেতরের দিকে এগোতেই নিজের কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেলেন তিনি। পার্কের এক কোণে একটা জরাজীর্ণ বেঞ্চের উপর একলা বসে আছে আনিকা। শিরিনা বেগম আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে আনিকার দিকে এগিয়ে গেলেন। শিরিনা কাছাকাছি আসতে আনিকার নজর গেল ওনার দিকে। অনেক দিন পর মাকে চোখের সামনে দেখে আনিকা এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তারপর দৌড়ে এসে শিরিনা বেগমকে শক্ত করে জাপড়ে ধরল। আগে যে মেয়েটার গায়ে সামান্য ধুলোবালি লাগলে চিৎকার জুড়ে দিত, আজ তার ফরিদে জামা কাপড় কিছুটা ময়লা, চুলগুলো পরিপাটি নয়, চোখ দুটো প্রায় গর্তে ঢুকে গেছে। মাকে জড়িয়ে ধরে সে ফুপিয়ে কেঁদে উঠল। শিরিনা বেগম চোখের জল মুছে আনিকাকে নিয়ে আলতো করে বেঞ্চে গিয়ে বসলেন। তারপর ব্যাগটা খুলে সযত্নে মুড়িয়ে রাখা নাস্তার ফয়েল পেপারগুলো একে একে আনিকার সামনে মেলে ধরলেন। খাবারের মিষ্টি সুবাস নাকে লাগতে আনিকার চোখে খিদে আর লোভ স্পষ্ট হয়ে উঠল। কোনো প্রকার দ্বিধা বা ভদ্রতার তোয়াক্কা না করে সে ব্যাগ থেকে খাবারগুলো তুলে নিয়ে গ্রাসে খেতে শুরু করলো, যেন বহু দিন পর সে একটু সুস্বাদু আর পুষ্টিকর খাবার মুখে তুলছে। যে মেয়ে শিকদার বাড়িতে একসময় পরীর মতো থাকতো, সেই আনিকা যে লুকোনো খাবারের জন্য এভাবে ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে, তা দেখে শিরিনার বুকটা ফেটে একাকার হয়ে যাচ্ছিল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। এদিকে পার্কের একটু দূরে একটা বড় কৃষ্ণচূড়া গাছের আড়ালে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি নিশ্চুপে দেখছিলেন মিনারা বেগম। শিরিনা বেগম যখন সকালের নাস্তা চুরি করে ব্যাগে বসছিলেন, মিনারা তখনই বুঝেছিলেন কোনো গোপন কারণ নিশ্চয়ই আছে। তাই শিরিনা বাসা থেকে বের হলেই মিনারা বেগম আড়ালে তার পিছু নিয়েছিলেন। আজ আনিকার এই করুণ নিঃস্ব ক্ষুধার্ত রূপ দেখে মিনারা বেগমের মনটা এক মুহূর্তের জন্য বার হয়ে উঠল। যে মেয়ে এতদিন অহংকারের চাদর মুড়ি দিয়ে মেহুলের জীবন ছারখার করতে চেয়েছিল, আজ সে খোলা পার্কে বসে চোরের মতো খাবারের ফয়েল পেপারে ছাড়ছে। সত্যি প্রকৃতির হিসাব বড় অদ্ভুত, সে নিয়ম করে সবার সব পাওনা চুকিয়ে দেয়। গাছের আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে মিনারা বেগমের দীর্ঘশ্বাস আরও গভীর হলো। আসলে সুমনা আর আনিকাকে শিকদার বাড়ির আশেপাশে গুড়গুড় করতে মিনারা বেগম আজ নতুন দেখছেন না। বহু আগেই বহুবার দেখেছেন। বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই অভাব আর অবস্থানের সংকটে পড়ে ওরা যে এই এলাকার আশেপাশে কোথাও সস্তায় ঢেরা বেঁধেছে এবং চোরের মতো সুযোগের অপেক্ষায় ঘুরে বেড়ায়, তা মিনারা বেগমের অজানা ছিল না। এতদিন মিনারা বেগম এ নিয়ে কাউকে কিছুই বলেননি, না জাবেদ ইকবাল সাহেবকে না মেহুলকে। ভেবেছিলেন হয়তো গৃহহীন আশ্রয়হীন হয়ে পস্তাতে ওরা একদিন শুধরে যাবে। কিন্তু হঠাৎ যখন মিনারা দেখল শুধু খাবার নয়, বরং শিরিনা খাবারের পাশাপাশি আনিকাকে টাকাও আদান প্রদান করছে, সেই সাথে নতুন চক্রান্ত, মিনারা শুনতে পেল। আনিকার খাওয়ার গতি একটু কমতেই সে হাত দিয়ে মুখ মুছে বিষাক্ত গলায় মাকে বলছে, মা, ওই সামান্য খাবার আর টাকা দিয়ে কি হবে বলো তো? আরমান তো কোনো কাজ পাচ্ছে না, যে অফিসে যায় সেখানেই নাকি শিকদার এন্টারপ্রাইজের লোক আগে থেকে বলে রেখেছে ওকে যেন কাজ না দেওয়া হয়। আমরা দিনে একবেলা খেয়ে বেঁচে আছি। ওই বাড়ি থেকে আমাদের দামি জিনিসপত্র, কিছু গহনা বা আরও বেশি করে টাকা সরাতে পারো না? আমরা এভাবে আর কতদিন রাস্তায় পৌঁছব? শিরিনা বেগম আশেপাশে তাকিয়ে ভীতিজনক গলায় বললেন, চুপ কর আনিকা, মেহুল এখন আগের মতো নেই। ও যদি জানতে পারে আমি তোদের এভাবে সাহায্য করছি, তবে আমাকেও ঘা ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেবে। তখন তোর এই পঙ্গু বাপকে নিয়ে আমি কোথায় ঘুরবো? আমি তো চেষ্টা করছি নাকি? আর ইকবাল ভাইও এখন আর আমার কথা শুনবে না। তাই তোরা এখন একটু কষ্ট করে চালিয়ে নে। কষ্ট করব মানে? আনিকে চোখ উল্টে গর্জে উঠতে গিয়েও গলা নামিয়ে বলল, আমরা কষ্টে মরবো আর মেহুল ওই রাজপ্রাসাদের রানী হয়ে রাজত্ব করবে? না মা, তুমি যেভাবে পারো আমাদের টাকার ব্যবস্থা করে দাও। আমার আর এমন জীবন ভালো লাগছে না। কোথায় ভেবেছি আরমানকে বিয়ে করে রাজরানী হয়ে থাকবো, আর এখন রাস্তার ফকিন্নি হয়ে আছি।
দূর থেকে ওদের ফিসফিসানি আর অসৎ পরিকল্পনার গুঞ্জন মিনারা বেগমের কানে পুরোপুরি না পৌঁছালো শিরিনা বেগমের ব্যাকুলতা আর আনিকার মুখের লোভাতুর অভিব্যক্তি ওনাকে স্পষ্ট বার্তা দিয়ে দিল। তিনি বুঝলেন শিরিনা বেগম শুধু আজকের এই নাস্তাটুকু আর টাকাই চুরি করে আনেননি, বরং মেহুল, জাভেদ সাহেব আর তাদের বাসার অজান্তে বাড়ির সবার অলক্ষ্যে শিকদার বাড়ির টুকিটাকি চাল ডাল জিনিসপত্র আর ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়মিত এভাবে পাচার করে ওদের হাতে তুলে দিচ্ছেন। মেয়ের প্রতি অন্ধ ভালোবাসায় শিরিনা বেগম নিজের অজান্তে আবার সেই বেঈমানদের শিকদার বাড়িতে পেছন দরজা দিয়ে ঢোকার রাস্তা তৈরি করে দিচ্ছেন। অতঃপর মিনারা বেগম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, ধীর পায়ে উল্টো করে শিকদার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। ওনার মতে এখন একটাই চিন্তা, শিরিনা বেগম নিজের মেয়ে আনিকাকে বাঁচাতে গিয়ে পুরো পরিবারকে আবার কোনো বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন না তো? আর মেহুল যদি এই চুরির কথা জানতে পারে, তবে কি ওই শান্ত শিকদার বাড়িতে আবারও এক রক্ত চক্ষু কালবৈশাখী নেমে আসবে? শহরের এক গলির মাথায় নোংরার স্যাঁতস্যাঁতে চা স্টলটির এক কোণে ঝাপসা আলোর আড়ালে বসে আছে আরমান। পরনে কিছুটা কালচে হয়ে যাওয়া অপরিচ্ছন্ন শার্ট, গালে কয়েকদিনের না কামানো খসখসে দাড়ি, আর চোখের নিচে লেপ্টে থাকা কালি বলে দিচ্ছে অনেকদিন শান্তিতে ঘুমায়নি সে। সারা জীবন অন্যের অর্জিত রক্ত জল করা টাকায় বিলাসবহুল জীবন কাটিয়ে এসে আজ এই নরক যন্ত্রণার দিনে আরমানের মানসিক অবস্থা প্রায় উন্মাদ ও দেউলিয়াদের কাছাকাছি পৌঁছে গেছে। কাজকর্ম সে একেবারেই করছে না বললে ভুল হবে। বাস্তবতা হলো সে কোনো কাজই পাচ্ছে না। ছোটোখাটো যে দু একটা দোকানে কাজ করার সুযোগ আসছে, সেগুলোর পারিশ্রমিক এতই নগণ্য যে তা দিয়ে শহরের এই ভাঙা ঝুপড়ির ঘর ভাড়াও মেটানো দায়। তার উপরে শিকদার এন্টারপ্রাইজের দাপটে বড় কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার দরজা তার জন্য চিরতরে বন্ধ। শিকদার বাড়ির আরামায়েশ আর বিলেস ব্র্যান্ডের অহংকার ছেড়ে প্রতিদিন একবেলা খেয়ে বেঁচে থাকার এই চরম বাস্তবতা তার বর্দা শত হচ্ছে না। কিন্তু আরমানের ভেতরে কুটিল শয়তানটা এখনও মরে যায়নি, বরং খিদের জ্বালায় তা আরও বেশি হিংস্র ও বিষাক্ত হয়ে উঠেছে। সে খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে এই নরক থেকে নিস্তার পাওয়ার একমাত্র চাবিকাঠি হলো মেহুল। মেহুলকে ছাড়া তার জীবনে ফের রাজকীয় আসনে বসার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। তাই তো সে আবার এক নতুন চক্রান্তের জাল বুনতে শুরু করেছে। তার মাথায় একটাই হিসাব, যেভাবেই হোক মেহুলের সামনে গিয়ে আবারও সেই পুরনো মায়াকান্না, অনুশোচনা আর ভালোবাসার নাটক সাজাতে হবে। অবলা মেহুলকে একবার মিষ্টি কথায় পটিয়ে নিজের ভালোবাসার জালে ফাঁদে ফেলতে পারলে আবার সে শিকদার বাড়ির রাজপুত্র বনে যাবে, আবার ফিরে পাবে বিলাসবহুল জীবন। সে অসৎ উদ্দেশ্য নিয়ে বিগত কিছুদিন ধরে সে মেহুলের হাসপাতালের আশেপাশে নিয়মিত ছায়ার মতো ঘুরঘুর করছে। যেমন আজকেও দুপুর গড়িয়ে বিকেল নামতে মেহুল যে হাসপাতালের কাজ করে তার থেকে একটু দূরে এক অন্ধকার অলিগলির ফুটপাতে বসে ওয়ান টাইম কাপে সস্তা রং চা খেতে খেতে সে মেহুলের বের হওয়া অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। ওভাবে চটপটে চোখে নজর রাখাই এখন তার প্রতিদিনের ডিউটি। মাঝে মাঝে সে হাসপাতাল থেকে মেহুলকে বের হতে দেখে, আবার কোনো দিন অনেক রাত পর্যন্ত বসা থেকেও দেখতে পায় না। আর যদিও বা কদাচিৎ দেখতে পায়, মেহুলকে ঘিরে থাকে শিকদার বাড়ির শক্তিশালী সিকিউরিটি। মেহুলের নিজস্ব ড্রাইভার কিংবা পার ছায়ার মতো সাথে থাকে মিনারের উপস্থিতি আর কড়া পাহারা দেখে ভয়ে সাহস করে আরমান সামনে যাওয়ার সুযোগই পায় না। তবুও আরমান হাল ছাড়েনি। কুকুর যেমন উচ্ছিষ্টের লোভে দরজায় পড়ে থাকে, সেও তেমনি হাসপাতালের অন্ধকারের কোণে বসেও ওত ফেতে অপেক্ষা করছে। সে শুধুই একটা সুযোগের অপেক্ষায় আছে। কেবল একবার যদি মেহুলকে একটু একা পায়, একা পেলেই সে তার বিষাক্ত ভালোবাসার জাল ছুঁড়ে মারবে মেহুলের দিকে। ওকে টোপ বানিয়ে ফের নিজের ধ্বংস হয়ে যাওয়া বিলাসবহুল জীবনটা উদ্ধার করার এক ভয়ঙ্কর পায়তারা চালাচ্ছে সে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।